জ্বালানি অবকাঠামো ও পরিবহন খাতে বাংলাদেশে বিনিয়োগে ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের ব্যবসায়িক ফোরামের সভায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, বিনিয়োগের ক্ষেত্রে উদার বাংলাদেশ। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান। পদ্মা সেতু দেখতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। বিকেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারের মাঝে মুজিববৃত্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী। আমাদের রিকোয়েস্ট ছিল আমাদের তরফ থেকে সেই ইনভেস্টমেন্টের পরিধিটা বাড়ানো হোক এবং নতুন নতুন প্রজেক্টে তারা আসুক। আমাদের যে ভারত যেমন মংলাতে তারপরে মিরেশসরাইতে যে তাদের নিয়েছে জায়গা নিয়েছে ইনভেস্টমেন্টের জন্য, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ইনভেস্ট করুক, সো দ্যাট এমপ্লয়মেন্ট এবং ব্যবসার উন্নতি হবে। বাংলাদেশে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলেছে জ্বালানির ব্যাপারটা যে আপনাদের কাছ থেকে আমরা কিনতে চাই, এবং আপনারা লক্ষ্য করেছেন গতকালকেই তাদের যে সেক্রেটারি আছে, মনে হয় পররাষ্ট্র সচিব আছে, সেই ব্যাপারে কথা বলেছে। দে আর কনসিডারিং কিভাবে ভারত থেকে আমরা এই ধরনের জ্বালানি কিনতে পারি, সেটাও কিন্তু আলোচনা হয়েছে। এর আগে গতকাল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুদেশের মধ্যে সই হয় 7টি সমঝোতা স্মারক। উদ্বোধন করা হয় রামপালের 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে থাকে ভারত। মিজানুর রহমানের ক্যামেরায় স্বপ্নের শাহরিয়ার শিশিরের রিপোর্ট। নয়াদিল্লির অশোক রোডে ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে পড়শি দুই দেশের প্রধানমন্ত্রী। প্রতিনিধি দল সহ আনুষ্ঠানিক বৈঠকের আগে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী শুরুতেই নিজেদের একান্ত বৈঠক সারেন। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বন্টন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো গুরুত্ব পায়। সই হয় 7টি সমঝোতা স্মারক। এর মধ্যে আছে কুশিয়ারা নদী থেকে 153 কিউসেক পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণা সহ আরও 3টি ক্ষেত্র। সমঝোতা স্বাক্ষর শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতাই সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল দেশ গড়ার কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাবার ব্যাপারে একমত হয়েছেন তারা। আর নরেন্দ্র মোদী বলেন, এশিয়ায় ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চায় দিল্লি। সব সময় আমাদের দুঃখের সময় ইন্ডিয়া আমাদের পাশে থাকে। দুই প্রতিবেশী দেশ, ইতিমধ্যে অনেক কিছু বিষয় আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলি আমরা সমাধান করতে পেরেছি। প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায়, সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। आतंकवाद और कट्टरवाद के खिलाफ सहयोग पर भी जोर दिया। 1971 की स्पिरिट को जीवंत रखने के लिए भी यह बहुत आवश्यक है कि हम ऐसी शक्तियों का मिलकर मुकाबला करें जो हमारे आपसी विश्वास पर आघात करना चाहती है। এক্সেলেন্সি। যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, তিস্তার পানি বন্টন চুক্তি সহ দুই দেশের মধ্যকার অমীমাংসিত সব সমস্যার শিগগিরই সমাধান হবে। বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশই নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই নেতাই একমত হয়েছেন, বন্ধুত্বই পারে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত করতে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। ভারত থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। আপাতত যা পাওয়া গেছে তাই যথেষ্ট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সচিবালয়ে এই কথা বলেছেন। সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, এখনকার সংকট মোকাবেলায় যা দরকার ভারত থেকে তা পাওয়া যাচ্ছে। আর পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর মোমেনের সফরসঙ্গী হতেই হবে, বিষয়টি এমন নয়। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি কাজ চালিয়ে যাবেন কি না তা প্রধানমন্ত্রীর বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমার জনগণকে বাঁচাতে হবে। বর্তমান সংকট মোকাবিলায়
যা যা দরকার, যা যা আমরা চেয়েছি ভারত সবই দিয়েছে। এটাই এই মুহূর্তে আমাদের চাই, এই মুহূর্তে এতেই আমরা খুশি। এ যেন বানরের তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠার গল্প। এক পা আগায় তো পেছায় দুপা। বাজারের চিত্রটা ঠিক এমনই। একটি পণ্যের দাম কমে তো বাড়ে একাধিক পণ্যের। নতুন করে বাড়তির তালিকায় যুক্ত হলো ডিম, মুরগির দাম। চাল, ডাল ও তেলের বাজারেও ফেরেনি স্থিতিশীলতা। তবে ওএমএস কার্যক্রম শুরুর পর কিছুটা কমেছে চালের দাম। ঊর্ধ্বগতির বাজারে সীমিত আয়ের মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রধান উৎস ডিম। গেল মাসে টালমাটাল ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযানের কিছুটা স্বস্তি ফিরলেও আবার সেই পুরনো চিত্র ফিরতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে ডজনে 15 টাকা বেড়েছে ডিমের দাম। কারণ হিসেবে ব্যবসায়ীরা আওড়ালেন পোলট্রি ফিডে বাড়তি খরচের বুলি। সাথে যুক্ত হয়েছে সরবরাহ সংকটের অভিযোগও। 2 দিন আগে আমরা বেচছিলাম 40 টাকা হালি, এখন 2 দিন হয়েছে ডিমের দাম বাড়ছে হালিতে 5 টাকা, আমরা 45 টাকা হালি বেচতেছি। খরচ লয় আর কিনা পরে আমরা 120 টাকা খরচ, তারপরে একবার ইয়ে আছে বাঙ্গা টাঙ্গা লয়া বাস 22-23 টাকা পরে থাকে। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে এদের অনেক কষ্ট হইতেছে বাজার করতে। পোলট্রি, সোনালী কিংবা দেশি, দাম বৃদ্ধির প্রতিযোগিতায় মেতেছে সব ধরনের মুরগি। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 15 টাকা বেড়েছে মুরগির দাম। এই পরিস্থিতিতে ব্যয় সংকোচন করেও সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আমরা আজকে পাইকারি কিনছি 295 টাকা, তা আনতে আর খরচ আছে না, খরচ টরচ লইয়া তো আঙ্গুর 305 টাকা 10 টাকা কেজি পরেই জায়গা। পাকিস্তানি মুরগি 320 টাকা, দেশিগুলো 450 টাকা। বেচা কিনা নাই মাসের প্রথম এই অবস্থায়। এভাবে বাড়তে গেলে তো দেখা যাচ্ছে যে আমাদের সবার জন্য এটা মানে সুখকর না। এদিকে খাদ্য অধিদপ্তরের ওএমএস কার্যক্রম শুরুর পর কিছুটা স্বস্তি চালের বাজারে। সামনে দাম আরও কমার আভাস দিলেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। বাড়তির যে মাল ছিল এখনো সেই মাল আছে, কোনো শর্ট নাই, দাম অনেক কমের দিকে। আমরা আরো চালা কমবে আশা করতেছি, তারপর আমরা আরো চালানবো। কামাই বাড়ে নাই, কম করে খাই। এই যে জিনিসের দাম বাড়ছে, আমরা খাইমু করতাম। বাড়তির বাজারে প্রতিনিয়তই গ্রাহকের পকেট কেটে চলেছে টয়লেট্রিজ ও কনজুমার পণ্য। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। কেজিতে 1 টাকা 33 পয়সা বাড়ল এলপিজির দাম। তাতে 12 কেজি সিলিন্ডারে 16 টাকা বেড়ে হয়েছে 1235 টাকা। সৌদি আরামকোর চুক্তি মূল্যের সঙ্গে দাম সমন্বয়ের পর এই ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ওয়েবিনারে জানানো হয় আজ থেকেই কার্যকর হবে এলপিজির নতুন দর। অপরিবর্তিত থাকবে সরকারি এলপিজির দাম। এর আগে কেজিতে প্রায় 3 টাকা এবং 12 কেজিতে 35 টাকা কমিয়ে গেল মাসে প্রতি সিলিন্ডার এলপিজির দাম ঠিক করা হয় 1219 টাকা। বেসরকারি এলপিজি রিটেলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতি কেজি এলপিজির মূল্য 96.43 টাকায় এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 102 টাকা 88 পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1235 টাকায় সমন্বয় করা হয়েছে। মুন্সিগঞ্জের বাংলা বাজারে পদ্মার আকস্মিক ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর। বসত ভিটা হারিয়ে আশ্রয়হীন শতাধিক পরিবার। অভিযোগ রয়েছে ভাঙন রোধে এখনও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শুভ ঘোষের তথ্য ও আমির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কাঠমিস্ত্রি রবীন্দ্র গুপ্ত ও যুগমায়া গুপ্ত পদ্মার পাড়ে সংসার বেঁধেছিলেন 2 যুগ আগে, কিন্তু পদ্মার ভাঙনে নিমেষেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের সাজানো সংসার। এই দম্পতির মতো শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মিনারানিও। তাদের এমন আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারিপাশ। জলের মধ্যে ব্যাগ গেছে গা, এমন মানে বড় বড় মানুষ যায় আমার গাঁকে বাড়ি, আমার কিছু নাই গো। আমরা অনেক ঘর দরজা যা সব নদী লেগেছে গা, আমরা অনেক কি করে খামু। আমার 10-12টা ঘর গেছে গা, আমার অনেক ছেলে সন্তান লয়ে আমি কোথায় যাবো, আমি কোনখানে কি করবো। সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মার ভাঙন। এতে বিলীন হয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর। পদ্মার পেটে গেছে কৃষি জমি সহ গাছপালা।
মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় আকস্মিক এই ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে শতাধিক পরিবার। তবু ভাঙন রোধে সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসেনি অভিযোগ নিঃস্ব মানুষগুলোর। আমি মায়ার পড়ালেখি করাবো না, মানুষের বাড়িতে যাবো না, বাইজন যাবো, আমার টাকা পয়সা নাই, কেউ খাওয়া দাওয়া কোনো কিছু নাই, নদী হারতা আছে। মেম্বার চেয়ারম্যান কেউ কোনো খবর দেয় না আমাকে যে কেমন আসো বা কি বিষয় আছে, আমরা কি পরিস্থিতি আছি একবারে একটা দেখলো না। শুষ্ক মৌসুমের আগে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ পেলে আমরা আগামী যে সামনে যে শুষ্ক মৌসুম আসতেছে নভেম্বর ডিসেম্বর মাসে ওইখানে আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক করবো। অসহায় পরিবারগুলোর খোঁজ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরাও। এতে খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটছে ভাঙন কবলিত মানুষগুলোর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পদ্মার ভাঙনের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, ভাঙন কবলিত মানুষজন স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে কিনা? তামাল, দেখুন, পদ্মায় প্রাণী বৃদ্ধির সাথে স্রোতের সাথে পাল্লা দিয়ে কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। সামান্য টুকু সাহায্য এবং সাহায্য প্রাপ্তির জন্য কিন্তু এই নদীর পাড়ে যে ভাঙন কবলিত মানুষ আছে তারা কিন্তু পদ্মা পাড়ে এখন মানববন্ধনে দাঁড়িয়েছে। একটু সাহায্যের আকুতি কিন্তু তারা স্থানীয় জনপ্রতিনিধি সহ যে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা প্রত্যাশা করছে। তবে এই যে গেল এক সপ্তাহ ধরে যে ভাঙন শুরু হয়েছে এবং গত 2 দিনে যে ভাঙনের কবলে পড়ে স্থানীয়দের বসত বাড়ি, গাছপালা সহ কৃষি জমি পদ্মায় বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে যারা বাড়ি ঘর সরিয়ে নিয়েছেন তারা কিন্তু এখন প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে। এখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই ভাঙন কবলিত যেসব মানুষ আছে তারা কিন্তু তাদের যে বসত ভিটা, ঘর বাড়ি সেসব ভেঙে কিন্তু তারা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। একই সাথে কিন্তু এইসব ভাঙন কবলিত মানুষ বলছেন যে জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন কেউই কিন্তু তাদের এখনো কোনো খোঁজ খবর নেয়নি এবং গত 2 দিনে আমরা পুরো এলাকাটিতে এই ভাঙনে কবলিত মানুষের খবর জানিয়েছি। আমরাও কিন্তু প্রশাসনের কোনো নজরদারি আমাদের চোখেও পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী শুষ্ক মৌসুমের আগে কিন্তু তারা এই যে ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারবেন না। তো এই যে ভাঙনের যে গতি সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে এবং নদী তীরবর্তী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার সেই সংসার গুটিয়ে কিন্তু তারা অনরত পাড়ি জমাচ্ছেন এবং কেউ কেউ কিন্তু নতুন নতুন আশ্রয়ও খুঁজছেন এবং এই যে নদীর পাড়ে যেসব ভাঙন কবলিত মানুষ তারা কিন্তু দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আকুতি তারা জানাচ্ছেন এবং আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে বেশ কয়েকটি বাড়ি ভেঙে সরিয়ে নেওয়া হলো। সেই সব বসত বাড়ির যে জমি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও এইখানকার যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখেছি যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু ভেঙে পড়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি গ্রাম। এতে করে রাতের আধার নামলে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বেশ কয়েক গুণ বেড়ে যায়। তাই সামান্য সাহায্য প্রাপ্তির প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছেও কিন্তু ব্যবস্থা গ্রহণের কথা তারা বলছেন। তবে এই যে নদীতে পদ্মার যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন কিন্তু ঠেকাতে বা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, লিখিতভাবেও তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে কিন্তু অভিযোগ করেছেন। তো এই ছিল তমাল যে পদ্মা ভাঙন কবলিত এলাকা থেকে। আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা। বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন হিরক। আসলে যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদীর যে তীরবর্তী এলাকাগুলো কিন্তু তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। বিশেষ করে শাহজাদপুর উপজেলা যেটি জালালপুর গ্রামে সেখানে কিন্তু নদীর ভাঙ্গনের তীব্রতা একটু বেশি। গত রবিবার থেকে কিন্তু এই অঞ্চলে ভাঙ্গন শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক রয়েছি জালালপুর গ্রামে, যেখানে গত রবিবারের আকস্মিক ভাঙ্গনে সেখানে 5 থেকে 6টি ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সাথে সাথে যে গাছপালা ছিল, অন্যান্য ফসল জমি, সেগুলোও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু যমুনা নদীর যে একটি স্রোত সেটি কিন্তু আঘাত হানছে যে পশ্চিম পাড় এলাকায়। তবে এলাকাবাসী যেটি অভিযোগ করছে যে এই এলাকা
গ্রহণ করা হয়। তবে সেই প্রকল্পটি কিন্তু যথাসময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করার ফলে এবং তাদের গাফিলতির কারণে কিন্তু এই ভাঙনটি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করছে। এবং তারা আরো যেটি বলছে যে যমুনা নদীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অপরিকল্পিতভাবে সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কিন্তু নদীর যেটি গতিপথ সেটি কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নদীর সেই স্রোতটা কিন্তু সেটি সরাসরি আঘাত আনছে পশ্চিম পারে এই পশ্চিম পারে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙনের ফলে আমরা দেখেছি যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে কিন্তু তারা অন্যত্র চলে যাচ্ছে এবং তারা কিন্তু নতুন ঠিকানার খোঁজে যাচ্ছে এবং অনেকে আবার দেখেছি যে তারা ঘরবাড়ি রক্ষার জন্য তারা কিন্তু ঘরবাড়ি খুলে নিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা ইতিমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে এবং শুষ্ক মৌসুমে এই বাঁধটি সংস্কারের কথা তারা বলছে। তবে এলাকাবাসীর যেটি অভিযোগ এখন পর্যন্ত স্থানীয় যে জনপ্রতিনিধি সহ অন্যরা কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। এবং হিরক, আপনাকে ধন্যবাদ। অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ট্রাস্টি MA কাশেম ও রেহানা রহমানের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় নর্থ সাউথের 4 ট্রাস্টির জামিনের বিরোধিতা করেছিলেন। সেজন্য এই রুলের শুনানিতে বিব্রত বোধ করেন তিনি। পরে সেটি কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্ট। চূড়ান্ত হয়েছে মেট্রো রেলের ভাড়া। প্রতি কিলোমিটারে 5 টাকা হারে উত্তরা থেকে মতিঝিল যেতে গুনতে হবে 100 টাকা, আর সর্বনিম্ন ভাড়া 20 টাকা। তবে কোনো টাকা লাগবে না যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। ডিসেম্বরে চালু হবে মেট্রো রেলের 12 কিলোমিটার অংশ। ঢাকাবাসীর দরজায় কড়া নাড়ছে মেট্রো রেল। চলতি ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুরু হবে যাত্রী পরিবহন। মেট্রো রেলের ব্যবহার নগরবাসীকে হাতে কলমে বোঝাতে উত্তরা ডিপো এলাকায় স্থাপন করা হয়েছে এই প্রদর্শনী কেন্দ্র, যেখানে স্মৃতিফলকে স্মরণ করা হয়েছে হলি আর্টিজান হামলায় নিহত 7 জাপানি প্রকৌশলীকে। রোববার ছাড়া দর্শনার্থীদের জন্য যা খোলা থাকবে প্রতিদিনই, টিকিট মূল্য 10 টাকা। উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা করেন মেট্রো রেলের ভাড়া প্রতি কিলোমিটার 5 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা। উত্তরা হতে কমলাপুর পর্যন্ত ভাড়া 100 টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া মওকুফ পাবেন। মাসিক, সাপ্তাহিক, পারিবারিক ভাড়া কার্ডে ভাড়ায় বিশেষ সুবিধা থাকে। ঢাকায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ হলেও পাশের দেশ ভারতে রাজ্যভেদে সর্বনিম্ন ভাড়া 5 থেকে 10 রুপি, অর্থাৎ 6 থেকে 12 টাকা। পাকিস্তানে 20 রুপি টাকায় দাঁড়ায় 8 টাকা 65 পয়সা। মালয়েশিয়ায় 0.80 রিঙ্গিত, অর্থাৎ 16 টাকা। উন্নত যে দেশগুলি যারা আছে তারা আসলে একেবারে সরাসরি কিন্তু মেট্রোতে যায়নি, বরং তারা ধাপে ধাপে গণপরিবহনে কিন্তু উন্নয়ন ঘটিয়েছে। এই যে ভাড়া এখন যেটি নির্ধারিত হয়েছে, এটা যদি আমরা এখন কমাতে চাই, সেক্ষেত্রে সরকারকে কিন্তু সাবসিডি দিতে হবে এবং আলটিমেটলি এই টাকাটা কিন্তু জনগণের পকেট থেকে আসবে। প্রায় 33,000 কোটি টাকা ব্যয়ে 7 বছর আগে ঢাকায় শুরু হয় প্রথম মেট্রো রেল MRT 6-এর কাজ। মতিঝিল পর্যন্ত পুরো পথ যা চালু হওয়ার কথা আগামী বছর। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বিদেশি বন্ধু সেজে প্রতারণার ফাঁদ। আন্তর্জাতিক প্রতারক চক্রের সহযোগী হয়ে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকা, যার অন্যতম হোতা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিলাসবহুল এই বাড়ির মালিক মিরপুরের এক হকার। স্থাবর অস্থাবর মিলিয়ে তার সম্পত্তি 100 কোটি টাকার বেশি। কোন জাদু বলে এত বিত্ত বৈভব? মূলত 1 দশক ধরে অনলাইনে প্রতারণার মাধ্যমে গড়েছেন সম্পদের এই পাহাড়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পদশালী ব্যক্তিকে টার্গেট করে প্রতারক বিপ্লব লস্কর। তাদের তথ্য পাঠিয়ে দেয় নাইজেরিয়া, কম্বোডিয়া, ক্যামেরুন সহ আফ্রিকার প্রতারকদের কাছে। তারা ওই ব্যক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। প্রথম ধাপে এই প্রক্রিয়া সফল হলে দ্বিতীয় ধাপে দামি উপহারের ফাঁদে ফেলা হয় তাকে। পুরো প্রক্রিয়ার নাম দেয়া হয়েছে কলিং ও ব্যাংকিং ম্যানেজমেন্ট। বিদেশে লোক পাঠায়, তাদের কাছে প্রচুর পাসপোর্ট আসে, ওই পাসপোর্টগুলি স্ক্যান করে তাদের
ছবিগুলো মানে রেখে দেয়, ওই ছবির উপরে ফ্রডের ছবি লাগে, তারা এটাকে স্ক্যান করে এটা ব্যাংকে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছে। তারা কিন্তু আসেন বলে যে আমরা ফুটবল খেলবো, তারা আসে আমরা ছাত্র অথবা তারা স্টুডেন্ট এবং বিভিন্ন গার্মেন্টসের ব্যবসা করতে তারা আসে, এসে তারা এইসব বিপ্লব লস্করের মতো লোকদের সাথে মিলে তারা এই প্রতারণার কাজটি করে থাকেন। আন্তর্জাতিক প্রতারক চক্রটির বাংলাদেশের অন্যতম হোতা বিপ্লব লস্কর, যার নিয়ন্ত্রণে ছিল ব্যাংক হিসাব। প্রতারণায় পাওয়া অর্থ বিদেশি সদস্যদের কাছে পৌঁছে দিয়ে পেতেন মোটা অঙ্কের কমিশন। এই টাকাটা পেয়ে তারা কিন্তু টাকাটা পাঠায় না, তারা আবার এখান থেকে আবার গার্মেন্টসের পণ্য কিনে তারা সেটা আবার তাদের যে এক্সপোর্ট লাইসেন্সের মাধ্যমে এটা কিন্তু আবার তারা পাঠিয়ে দিচ্ছেন। একটা ডলারকে 3টা ডলার বানায়, 3 লক্ষ টাকা যদি আপনি 3 লক্ষ টাকা ডলার দিলে তারা 9 লক্ষ ডলার আপনাকে দিয়ে দিবে, এরকম প্রতারণা তারা করে। পুলিশ জানায় বিপ্লব লস্করের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ অপহরণ, অস্ত্র ও প্রতারণার মামলাও রয়েছে। অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর পুটিয়ার পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান। ভোরে তাকে বরগুনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার পর আত্মগোপনে ছিলেন মেয়র। গ্রেপ্তার করা হয় তথ্য প্রযুক্তি ব্যবহার করে। মামলা সূত্রে জানা গেছে চাকরির প্রলোভনে রাজশাহী কলেজের এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন মামুন। সোমবার স্বাস্থ্য পরীক্ষায় রাজশাহী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় ভুক্তভোগীকে। এর আগে গত বছর আরও একটি ধর্ষণ মামলা হয়েছিল মেয়র মামুনের বিরুদ্ধে। দীর্ঘদিন পর 25 কেজি 312 গ্রাম স্বর্ণ নিলামে উঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কাটাবার ও অলংকার ব্যক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সভাপতির দায়িত্ব দিয়ে করা হয়েছে কমিটি। অল্প সময়ের মধ্যেই এই নিলাম কার্যক্রম শুরু হবে। মাসুম মিয়ার রিপোর্ট। বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির সুযোগ দেওয়ার পরও দেদারসে আসছে অবৈধ পন্থায়, যার কিছু কিছু ধরা পড়ে কাস্টমসের হাতে। ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দেশে আনা স্বর্ণ জব্দের খবরও পাওয়া যায় কখনো কখনো। পরবর্তীতে যা রাজস্ব বিভাগের হাত ঘুরে জমা হয় বাংলাদেশ ব্যাংকে। প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে মজুদ রাখা হয় স্বর্ণবার, কাটাবার ও স্বর্ণ অলংকার। মামলা নিষ্পত্তির ভিত্তিতে যার বড় অংশই যুক্ত হয় স্থায়ী ক্যাটাগরিতে। এর মধ্যে নির্দিষ্ট সময় পর কাটাবার ও স্বর্ণ অলংকারের নিলাম করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ 2008 সালের নিলামে 3,52 লাখ টাকায় বিক্রি হয় 21 কেজি 812 গ্রাম স্বর্ণ অলংকার। সাধারণত বার যেগুলো আছে একবার সলিড বার যেগুলো, এগুলো আমাদের রিজার্ভের এগেনস্ট আমাদের জমা হয়ে থাকে। আর যেগুলো কাটাবার অথবা যে সমস্তগুলো আছে স্বর্ণ অলংকার আছে, সেইগুলো আমাদের কিছু প্রসিডিউর ফলো করে আমরা এটা অকশনের জন্য আমরা দিয়ে থাকি। প্রায় 1.5 দশক পর আবারও স্বর্ণ ও স্বর্ণ অলংকারের নিলাম করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী খাতে মজুদ 25 কেজি 312 গ্রাম স্বর্ণ থাকবে এবারের বিক্রয় তালিকায়। এই লক্ষ্যে গঠন করা হয়েছে দরপত্র মূল্যায়ন কমিটি, যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। ইদানিং আমাদের কাছে প্রায় 25 কেজি 312 গ্রাম 10 মিলিগ্রাম পর্যন্ত আমাদের স্বর্ণ অলংকার এবং কাটা বার আছে, যেগুলো আমরা অকশনের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। আপনি জানেন যে অকশন দিতে গেলে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে বা পেপার পত্রিকায় আমাদের দিতে হয়, সেখানে কিন্তু মিনিস্ট্রির লোকজনও থাকে, আমাদের কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে এবং এরকম আমাদের একটা টিম থাকে। স্বাধীনতার পর থেকে 7 দফায় নিলামে স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। যমুনা নদীতে দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। এরই মধ্যে 45% কাজ শেষ হয়েছে। সেতু চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ও অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। হিরোগুনের তথ্য ও নাজমুল হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর বিশাল এলাকা জুড়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। তা দৃশ্যমান হচ্ছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুই পারে। সেতুর পূর্ব প্রান্তে 47 ও 48 নম্বর পিলারে বসানো হয়েছে প্রথম সুপার স্ট্রাকচার স্টিল স্প্যান। শেষ হয়েছে 8টি সাবস্ট্রাকচারের কাজ। দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীদের অক্লান্ত চেষ্টায় সেতুর 45% কাজ সম্পন্ন হয়েছে। সুপার স্ট্রাকচার পার্টের আমাদের সমস্ত মালামাল ভিয়েতনাম এবং মায়ানমার থেকে চলে আসছে। আমরা এখন ইরেকশনের কাজ করতেছি। আমাদের একটা স্প্যান 100 মিটার লেন্থ
এখানে পুলিশ, আনসার এবং অন্য সিকিউরিটি কোম্পানি আছে। কঠিন নিরাপত্তার মাধ্যমে এখানে কাজ করা হয় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে। First one is safety first. Second one is good quality. And then last one is speed. So the progress, there is the first time for everything. মূল নির্মাণ কাজ শুরু হয়েছে আগস্ট 2020 সালে 20 মাসে এবং এটা আগস্ট 2024-এ শেষ হবে। কাজটি আসলে আমরা 3 শিফটে আমাদের কন্ট্রাক্টর কাজ করছে। এ সেতু চালু হলে উন্নতি হবে উত্তরবঙ্গের যোগাযোগ, চাঙ্গা হবে অর্থনীতির চাকা। বঙ্গবন্ধু সেতুর সাথে যে রেল যোগাযোগ আছে সেটা কিন্তু স্পিড লিমিট আমরা 20-এর উপরে সর্বোচ্চ উঠাতে পারি না এবং 30-35 মিনিট 40 মিনিটের মাঝে মাঝে আমাদের সময় লেগে যায়, এত স্লো যেতে হয়, ওই লোড নিতে পারে না। কিন্তু আমাদের যখন এটা ডুয়েল গেজ, এটা ডবল লাইন হবে, এটা ম্যাক্সিমাম 120 কিলোমিটার পার আওয়ারে এটা ট্রেন যেতে পারে, হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাত্র 5,000 টাকার জন্য 2 নবজাতককে অন্য হাসপাতাল নিতে দেয়নি ক্লিনিক কর্তৃপক্ষ। 3 ঘন্টা আটকে রাখে চিকিৎসা না দিয়ে। পরে নিরুপায় বাবার সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে মারা যায় 2 নবজাতক। পরে বিক্ষুব্ধরা ঘেরাও করেন চট্টগ্রামের ডবল মুডিংয়ের ওই হাসপাতালটি। প্রসব বেদনা ওঠায় মঙ্গলবার দুপুর 2টায় স্ত্রীকে মাতৃসেবা নর্মাল ডেলিভারি সেন্টার নামে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করান চট্টগ্রামের ডবল মুডিং ঝর্ণাপাড়ার অটো টেম্পো চালক মোহাম্মদ মুনির। আধ ঘন্টা পর যমজ শিশুর নর্মাল ডেলিভারি হওয়ার খবর দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। তবে প্রিমেচিওর হওয়ার কারণে নবজাতক দুটির উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। এজন্য অন্য একটি হাসপাতালে নিতে চাইলে ডেলিভারি বাবদ 10,000 টাকা দাবি করে ক্লিনিক কর্তৃপক্ষ, কিন্তু তাৎক্ষণিকভাবে ধার দেনা করে 5,000 টাকা দিলেও তা মানেননি তারা, বরং 3 ঘন্টা ধরে আটকে রাখে নবজাতক দুটিকে। পরে স্থানীয়রা গিয়ে নবজাতক দুটিকে উদ্ধার করলেও ততক্ষণে মারা যায় মুনিরের 2 সন্তান। তার অভিযোগ, 5,000 টাকার জন্য তার শিশু সন্তানকে মেরে ফেলেছে ক্লিনিক কর্তৃপক্ষ। 10,000 টাকা দাবি করছে, আমি 5,000 টাকা দেওয়াতে আমার বাচ্চা দিতেছে না। আমি কোত্থেকে দেবো বলেন 10,000 টাকা? আমার 2টা সন্তান মারা গেছে একসাথে, আমি কই আছি এখন? আমার থেকে ওইটা আমি মনের বুঝাইতে পারতেছি না, অবহেলার কারণেই মারা গেছে, সেটা আমার থেকে মানতে হবে। এদিকে এই ঘটনার পর সন্ধ্যায় ক্লিনিকটি ঘেরাও করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তালা দিয়ে 4 জনকে থানায় নিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান থানার ওসি। লিখিত বা মৌখিকভাবে কোনো এই ধরনের কোনো অভিযোগ করে না, আমরা বিষয়গুলো জানার জন্যই তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা শুনলাম। এখন এই সংক্রান্তে যদি এই সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়, তো অভিযোগ বিবেচনা করে আমরা আইনগত ব্যবস্থা নেব। এছাড়া ক্লিনিকটির অনুমোদন আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। তবে পুলিশ কর্তৃপক্ষের কাউকে কথা বলতে না দেয় তাদের বক্তব্য পাওয়া যায়নি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রায় 2 বছর বন্ধ থাকার পর নগরের 25 শয্যা বিশিষ্ট সিটি হাসপাতালটি চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বন্ধ থাকা নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকেও ধাপে ধাপে খুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএসআইডি। আবরাশারের রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি হাসপাতাল ও 17টি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করে আসছিল রাজশাহী সিটি কর্পোরেশন। তবে বিভিন্ন জটিলতায় তার মধ্যে থেকে গেল 2 বছরে বন্ধ হয়ে যায় 5টি স্বাস্থ্যকেন্দ্র এবং একমাত্র হাসপাতালটি। গেল 4 আগস্ট ইউএসএআইডির সহায়তায় সিটি হাসপাতালটি আবারও চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, যেখানে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ সহ পাওয়া যাচ্ছে প্রাথমিক ওষুধ। একটু ভালো হলে আমরা দূরে যাব না, এখান থেকে লক্ষ্মীপুর যেতে তো টাকা লাগে, যাওয়া আসা 100 টাকা ভাড়া, সেই টাকাটা আমার বেঁচে যাবে। আবার এখানে ধরেন ফিটাও কম, ডাক্তারের তত ফি দিতে হয় না, সেজন্য আমাদের গরিব মানুষের জন্য সুবিধা। ঔষধ সেবা দেওয়া হচ্ছে এবং অতি দ্রুত আমাদের এখানে ইনডোর যে সেবা এবং সেখানে যে অপারেশনগুলো, গাইনিকোলজিক্যাল অপারেশন, এছাড়া অন্যান্য যে অপারেশনগুলো আছে, হার্নিয়া, হাইড্রোসিল, এগুলো সব ধরনের অপারেশনের যে কার্যক্রমগুলো সবই এখানে পরিচালিত হবে। দরিদ্র নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রশিক্ষণ সহ কারিগরি সহায়তাও দিচ্ছে ইউএসএআইডি। তাদের অর্থায়নে বন্ধ থাকা নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোও চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
আমাদের এই শহরে কিন্তু দিনমজুর মানুষের সংখ্যাটা বেশি, তো সেই কারণে আমরা তাদের কথাটা মাথায় রেখেই আবারও এই হাসপাতাল চালু করেছি। একেবারে অল্প পয়সাতেই সেখানে সেবাগুলো পাওয়া যায়। আমরা আশা করি আগামীতে আরও ভালো কিছু এই জায়গা থেকে আমরা করতে পারবো। ডক্টর সহ ম্যানেজমেন্টে যারা থাকবেন তাদেরকে প্রশিক্ষণ করানো এবং তাদের সার্ভিসটা যাতে আরও উন্নত হয় সেই জন্য যে ধরনের কারিগরি সহায়তা দেওয়া দরকার ইউএসএআইডি সেই সহায়তা প্রদান করবে। সিটি হাসপাতালে নিয়মিত ও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। স্ত্রী হত্যার পর 16 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। ঢাকার আশুলিয়া থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল প্রামাণিককে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার বিবরণী থেকে জানা যায় 2006 সালের 1 আগস্ট 50,000 টাকা যৌতুকের জন্য স্ত্রী আলো বেগমকে শ্বাসরোধে হত্যা করেন উজ্জ্বল। তাকে মৃত্যুদণ্ড দেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। কিন্তু ঘটনার পর নতুন নামে থেতুহান গাজীপুরে কাজ করেন শ্রমিক হিসেবে। যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন পরিচিতদের সাথে, ফের বিয়ে করেন। এই সংসারে 2টি সন্তানও আছে উজ্জ্বলের। জানাবো খেলার খবর। এশিয়া কাপে আজ প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ জিতলে ফাইনালের পথ সুগম হবে বাবর আজমের দলের। বিপরীতে হেরে গেলে সিরিজ থেকে ছিটকে যাবে আফগানিস্তান। শারজায় যথারীতি ম্যাচটি শুরু হবে রাত 8টায়। পাকিস্তানের জন্য দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন আসরের সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ভারতের বিপক্ষে ম্যাচে উইকেট কিপিংয়ের সময় পায়ের পেশিতে ব্যথা পান তিনি। তবে এ ওপেনার আফগানদের বিপক্ষে একাদশে থাকবেন কি না তা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে। বাবর আজমের অফর্ম চিন্তার কারণ পাকিস্তানের জন্য। তবে শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী সাকলাইন মোস্তাক শিষ্যরা। বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলেও লড়াই করে সুপার 4-এ হেরে যায় আফগানিস্তান। একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম মোহাম্মদ নবীর দলের। এবার জানাবো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। মৌসুমের প্রথম ম্যাচে সেল্টিকের মাঠে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্কটিশ প্রতিনিধিদের হারিয়েছে 3-0 গোলে। সেভিয়াকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ম্যান সিটি। ঘরের মাঠে রাঙিয়ে রেখেছে ফরাসি জায়ান্ট পিএসজি। ইভেন্টাসকে হারিয়েছে 2-1 গোলে। অঘটনের শিকার চেলসি দিনামো জাকরেবের কাছে 1-0 গোলে হেরেছে থমাস টুখেল শিষ্যরা। জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। কোপেনহেগেনের জালে 3 গোল জার্মান ক্লাবটির। একমাত্র ড্র সালসবুর্গ এসি মিলান। দেশের বাইরের খবর জানাবো। টাইফুন হিন্নামনের আঘাতে দক্ষিণ কোরিয়ায় প্রাণ গেছে আরও 7 জনের। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। পোহাং শহরের একটি ভবনের কার পার্কিংয়ে পানিবন্দী হয়ে মারা যায় তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে গাড়ি সরাতে সেখানে গেলে পড়েন আকস্মিক বন্যার কবলে। দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। সোমবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণ অঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। 2 মাসের মধ্যে অং হ্লাইংয়ের দ্বিতীয়বার রাশিয়া সফর এটি। সফরে ইন্টার ইকোনমিক ফোরামেও যোগ দেন মিয়ানমার জান্তা প্রধান। আলোচনায় সামরিক খাতে সহায়তা বাড়ানো, সরাসরি ফ্লাইট চালু, তেল গ্যাস সহ জ্বালানি আমদানিকে গুরুত্ব দেয় মিয়ানমার। রাশিয়া ও মিয়ানমার 2টি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে, যাতে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ তৈরি করে দিয়েছে। মন্ত্রিসভা গঠনে নতুন ইতিহাস লিখলেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শীর্ষ 4 পদে নিয়োগ দিলেন কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের। আনুষ্ঠানিক ঘোষণার পরই বসবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। ঘুরে ধরা অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে। গুঞ্জন ছিল ইতিহাস তৈরি করতে যাচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
অশ্বেতাঙ্গদের নিয়ে গড়তে পারেন মন্ত্রিসভা। যা রটে তা কিছু তো বটে, সেটি হলো যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ 4 পদে নিয়োগ পেলেন অশ্বেতাঙ্গ ব্যক্তি, সবাই অবশ্য ট্রাসেরই ঘনিষ্ঠ সহযোগী। বরিসের বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং হয়েছেন যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ চ্যান্সেলর। 1960 সালে ঘানা থেকে ব্রিটেনে পাড়ি জমান তিনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী কেভি ব্যাডেনোচো কৃষ্ণাঙ্গ। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বরিসের উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ডমিনিক রাব, পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস এবং স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে। কনজারভেটিভ প্রধান হতে লিজের বিরুদ্ধে লড়াই করা সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকও যোগ দেবেন না নতুন মন্ত্রিসভায়, থাকছেন না তার সঙ্গীরাও। রাখি জেসমিন, চ্যানেল 24। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।